দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার রাত থেকে স্থানীয় বাসিন্দাদের সাথে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আমাদের দিকে আসতেছিল, ধাওয়া পাল্টা দাও, আমাদের ভাইদেরকে মাথা টাথা ফাটাই দিছে একেবারে। সবগুলো হচ্ছে মানে ওরা কোপের দাগ, এই যে এখানে এই জায়গাটা হচ্ছে আমার কোপ দিছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান তুষার, 24 সেশন শিক্ষা গবেষণা বিভাগ। আমরা হচ্ছে আজকে ছাত্রদের একটা শান্তিপূর্ণ আন্দোলন আমরা গেছিলাম। ঘটনা কি সত্য না মিথ্যা আমার দল নিয়ে আমি সমালোচনা করছি, আমি অন্য দলে যাবো না, নিজের দলটাকে নিয়ে করি। আমি দেখেন কি হচ্ছে আসলে সারা বাংলাদেশে আওয়ামী লীগ কাদের ছত্র ছায়া আছে, এটা কি বিএনপি হাইকমান্ড জানে না? জানে। আছে কাদের ধরেন প্রতিটা ডিস্ট্রিক্টে আওয়ামী লীগের নেতারা যে 16 বছর লুটপাট করেছে, এখন এদেরকে পিটিয়ে জেলে। চট্টগ্রামে কয়েকদিন যাবত যা কিছু ঘটতেছে, আমি বলবো এটা আইয়ামিয়া জাহিলিয়াতের যুগের চাইতেও ভয়ঙ্কর অবস্থা। চট্টগ্রামে এই ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যেখানে পাচ্ছে কুপাইতেছে, যেখানে পাচ্ছে তাদেরকে মেরে রক্তাক্ত করতেছে। কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, সেখানে দেখে আসলে আমার বিরক্ত লেগেছে যে আসলে এটা কি বাংলাদেশ? এমন হওয়ার কথা ছিল 24 পরবর্তী বাংলাদেশে কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা নাই, নির্বিচারে ছাত্রদেরকে পিটিয়ে মারতেছে এই ছাত্রলীগের ক্যাডার বাহিনীরা। তার নাম দিয়েছে এলাকাবাসী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ। মূলত এলাকাবাসী ছাত্রদের সংঘর্ষ না, এই সংঘর্ষ ছাত্রলীগের সাথে লাগিয়েছে এবং ছাত্রলীগের ছাত্রদেরকে পিটাচ্ছে। আমরা আলোচনা দেখব এবং কিছু ভিডিও ফুটেজ দেখব। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার রাত থেকে স্থানীয় বাসিন্দাদের সাথে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের ভেতরে শিক্ষার্থীরা আর বাইরে দেশীয় অস্ত্র হাতে অবস্থান করেছেন স্থানীয়রা। ক্যাম্পাসের আশপাশে শিক্ষার্থীদের পাওয়া মাত্রই বেধড়ক পেটানোরও খবর পাওয়া গেছে, এমনকি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীরা বলছে, রবিবার বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে হামলার মাত্রা। স্থানীয় বাসিন্দাদের সাথে ওই এলাকার ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্র হাতে মোড়ে মোড়ে অবস্থান নেয়। তাদের সবার হাতেই ছিল রামদা, চাপাতি সহ নানা রকম দেশীয় অস্ত্র। জয় বাংলা স্লোগান দিয়ে সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চলে উপর্যুপুরি হামলা। অলি গলি আনাচে কানাচে যে যেভাবে পেরেছে শিক্ষার্থীদের ধরে ধরে পিটিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ওই এলাকার যুবলীগের, আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা যারা ছিল, তারা নৌকা এবং জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের শিক্ষার্থী ভাইদেরকে রক্তাক্ত করে। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে প্রতিরোধের চেষ্টা করে শিক্ষার্থীরা, ফলে গোটা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। দফায় দফায় চলে হামলা পাল্টা হামলা। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফ সহ শতাধিক শিক্ষক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক। দিনভর হামলা পাল্টা হামলার এ ঘটনায় আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন প্রভিসি, রেজিস্ট্রার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয়রা তাদের সাথে কথা বলতে না চাইলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে ঘটনাস্থল থেকে চলে আসার সময় স্থানীয় লোকজন ইট পাটকেল নিক্ষেপ ও লাঠি সোটা নিয়ে হামলা চালায় শিক্ষকদের উপর। যারা আহত হয়েছে তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে এসেছি, কিন্তু মেডিকেলে আমরা পর্যাপ্ত কোনো চিকিৎসা সুবিধা পাই নাই। উপাচার্য কামাল উদ্দিন বলেন, ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের কুপিয়ে জখম করছে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে আহত হয়েছেন তিনিও। সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে তারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিকেল পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেছেন এই শিক্ষক। আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না। আমার হাত দুটা চাপ দিয়ে তারা করছে আমার অসুস্থ হাতে। লম্বা সময় ধরে একতরফা বর্বরোচিত হামলা চালালেও প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরাও। এখানে সামনে প্রশাসন থাকার কথা নয়, পুলিশ থাকার কথা নয়, থাকার কথা কিনা ভাই? কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই ভাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী কেউ নেই আপাতত। এখানে শুধু হচ্ছে জুবরাবাসী আর হচ্ছে স্টুডেন্টরা মারামারি করতেছে। জুবরাবাসী শুধু আমাদেরকে রামদা দিয়ে কুপাচ্ছে, অন্য কোনো কিছু দিয়ে কুপাচ্ছে না, শুধু রামদা দিয়ে কুপাচ্ছে।
সবশেষ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে বসেছে সেনাবাহিনী। একই সাথে অভিযানও পরিচালনা করছে তারা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় কাল রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী 2 নম্বর গেটের পাশে রাত 11:30টায় ভাড়া বাসায় ঢুকতে চাইলে দারোয়ানের সাথে বাকবিতণ্ডা হয় তার। এ সময় দারোয়ান তাকে মারধর করেন এমন অভিযোগ ওই নারী শিক্ষার্থীর। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে ওই দারোয়ানকে ধরতে গেলে এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা। পরিস্থিতি বেগতিক দেখে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরাও। এরপর থেকেই রবিবার দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ। রাতের 11:30টার দিকে একটা মেয়ে ঢুকতেছিল তার বাসায়, কিন্তু এখানে অনুমতি পায় নাই সে, কারণ রাতের 11টা পরে সে ঢুকতে চাইছিল। তো এই কারণে কী করলো, দারোয়ানে কী করলো, তাকে ঢুকতে দেয় না, তাকে মারধর করেছে। এখান থেকে ঘটনার সূত্রপাত। ওই ঘটনার পর থেকে কালকে রাত থেকে 2টা পক্ষ তৈরি হয়ে গেছে। একটা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ, আর একটা হচ্ছে স্থানীয় পোলাপান। ওরা কোপের দাগ, এটা এখানে এই জায়গাটা হচ্ছে আমার কোপ দিছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান তুষার, 24 সেশন শিক্ষা গবেষণা বিভাগ। আমরা হচ্ছে আজকে ছাত্রদের একটা শান্তিপূর্ণ আন্দোলন আমরা গেছিলাম। এলাকাবাসী আমাদের ভাইদেরকে গতকাল রাতে মারছিল একটা ইস্যু ধরে। তো ওই ইস্যুতে আমরা হচ্ছে একটা শান্তিপূর্ণ আন্দোলনে গেছিলাম। তো হচ্ছে এলাকার গুন্ডারা হচ্ছে আমাদেরকে 3-4 দিক থেকে ঘিরে ফেলছে। কীভাবে ধাওয়া পাল্টা দেওয়া, আমাদের ভাইদেরকে মাথা টাথা ফাটাই দিয়েছে একেবারে ইট মেরে। তো হচ্ছে ওদের প্রতিটা মানুষের হাতে রান্দা, অনেক বড় বড় রান্দা, যেগুলো আমরা হচ্ছে অন দ্য স্পট সরাসরি দেখছিলাম। জীবনে ফার্স্ট টাইম আমি সরাসরি দেখছি জীবন। তো আমাদের হচ্ছে 4 দিক থেকে ঘিরে ফেলতে, কাঁচা বাজার একটু সামনে ছিলাম আমরা। তো 3 দিক থেকে আমাদের ঘিরে ফেলতে, একটা দিক খালি ছিল, ওই দিকটাতে আমি গেছিলাম। আমার সাথে আরও আমার 10-12 জন ভাই ছিল। ওই দিকটা খুবই জঙ্গলের, মানে একটু জঙ্গল টাইপ ছিল। তো আমাদেরকে মানে হচ্ছে ওই দিক থেকে পিছন থেকে ধাওয়ার কারণে আমরা হচ্ছে সামনে মানে হচ্ছে হুমড়ি খেয়ে পড়ি। হুমড়ি করে খেয়ে পড়ার পরে আমরা হচ্ছে একটা ধান খেতে চলে যাই। ওখানে আমরা 4 দিক যেদিকে তাকাইছি, ওদিকে অনেক বড় বড় রান্দা নিয়ে আমাদের দিকে আসতেছিল। আমি হচ্ছে একটা ড্রেনের মধ্যে হচ্ছে মানে খুবই কাঁচা ঢুকতে থেকে ড্রেনের মধ্যে আমি জাস্ট ছুঁয়ে গেছি, যেন হচ্ছে আমার না দেখে হচ্ছে আমি ভয় পেয়েছি। কী করবো এখন, সব দিকে হচ্ছে ওরা আমারে একটা মানে কী বলবো, একটা জানোয়ার আমার কাছে আসছে, আমারে ইচ্ছা মতো কোপাইছে, আমারে এই জায়গাটা কোপাইছে। আমার এখানে যতগুলো হচ্ছে দাগ আছে স্পট, সবগুলো হচ্ছে মানে ওরা কোপের দাগ। এই যে এখানে এই জায়গাটা হচ্ছে আমার কোপ দিছে, এখানে কোপ দিছে। আমার ভাগ্য ভালো হচ্ছে যে ওদের যে ইয়েটা মানে চাপাতিটা যেটা ছিল ওটা হচ্ছে ধার ছিল না আর কি। আমি ভাবছিলাম যে আমার এই হাতটা শেষ, মানে হচ্ছে কোপাই মানে ফালাই দিছে। এটা আমার এই জায়গাটা একটা কোপ দিছে, খুবই মারাত্মক ডেঞ্জারাসভাবে কোপটা দিছে। তো আমি ভাই ওইখানে মানে আমার এই হাতগুলো ধুলাই আসতেছিলাম। তো এলাকাবাসী আমারে মানে বাঁচানোর বদলে আমার হচ্ছে মাথায় মারতেছিল, আমার এই মাথা, তারপরে আমার এই যে পিঠগুলো আমার মানে ফাটাই ফেলছে, একটার পর একটা মানে শুধু বাড়ি দিতেই আছে। উড়ে এসে আমারে মানে হচ্ছে কুত্তার মতো লাথি মারতেছে, মানে কুত্তারও মানুষ এইভাবে মারে না। তো মানে হচ্ছে সব কিছু মিলাই মানে হচ্ছে আমাদের দৌড়াই আসবো ওই শক্তিটাও ছিল না। তবে হচ্ছে আল্লাহ ওই জায়গা থেকে আমার সাক্ষাৎ মৃত্যু থেকে আমাকে হচ্ছে বাসায় নিয়ে আসছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি। আর হচ্ছে আমাদের যে প্রশাসনিক যে দুর্বলতা, ওই দুর্বলতাটা না বললেই হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে অসম্পূর্ণ থেকে যায়। এরকম যদি আমি আমার মানে স্টুডেন্ট মানে হচ্ছে বাতিল হয়ে যাওয়ার আমি ভয় করি না, কারণ হচ্ছে আমি ভাই মাত্রই আমি হচ্ছে মৃত্যুর মুখ থেকে আসছি। তো এইসব নর্মাল জিনিস আমরা কখনোই ভয় পাই না। আমাদের প্রশাসনের মতো দুর্বল প্রশাসন আমি আমার এলাকায়ও দেখি নাই। আমাদের এলাকায় যদি লাস্ট মানে কী বলবো, একটা চোরেরও নিরাপত্তা থাকে, যে চুরি করে যে চুরি করে তারও নিরাপত্তা থাকে। কিন্তু আমরা এখানে আমাদের নিরাপত্তাটা পাচ্ছি না। আমরা যে খাবার খাইতে যাবো ওইখানে যে আমাদেরকে মেরে ফেলবে না, কোনো নিরাপত্তা নাই। আমরা এই যে হলে আসি, হলে যে এসে আমাদের গলায় ছুরি দিয়ে কেটে দিবে, আমরা কোনো নিরাপত্তা আমরা নিরাপত্তার অভাবে ভুগতেছি। দেশবাসীর কাছে একটাই কথা যে হচ্ছে হয় আপনারা বিশ্ববিদ্যালয় যদি সুন্দর করে না চালাতে পারেন, আপনারা যদি হচ্ছে আমাদেরকে নিরাপত্তা না দিতে পারেন, আপনারা বিশ্ববিদ্যালয় অফ করবেন।
আপনারা এই বিশ্ববিদ্যালয় চালানোর কোনো মানে হয়? ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বিপ্লব, অভ্যুত্থান, 2000 মানুষের প্রাণ, 40,000 আহত, অন্ধত্ব, পঙ্গুত্ব অজস্র, সবকিছু ম্লান হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। কারণ যে বাংলাদেশের স্বপ্নে মানুষ এত বড় ত্যাগ স্বীকার করেছে, সে বাংলাদেশ আবার লুণ্ঠিত হচ্ছে ডাকাত দ্বারা। আবার বেড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ। একদিকে আমেরিকা, অন্যদিকে ভারত, টানাটানি চলছে। বলা হয় রাজনীতির ভাষায় জনগণই সকল শক্তির মূল। আদৌ কি জনগণ? আমরা বুঝি ভোটের মাধ্যমে সরকার গঠন হয়। বাংলাদেশে গত 54 বছর কি ভোটের মাধ্যমে হয়েছে? হ্যাঁ, আমরা ভোট দিয়েছি, দেখেছি, রেজাল্ট হয়েছে। আসলে কি তাই? যদি ভোটের মাধ্যমে সরকার গঠন হয়, তবে আমেরিকা বা ভারতের দিকে আমরা তাকিয়ে থাকি কেন? আমরা তো জনগণের দিকে তাকিয়ে থাকবো, তাই তো? তার মানে এই ভোটটা আসলে কিছু না। কোন দলের কত ভোট সব বাদ দেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলো দখল হয়ে যাবে। যেখানে দখল করতে পারবে না, সেখানে লাশ পড়বে। আমি আজকে বললাম, লিখে রাখেন। আপনারা হাসিনাকে তাড়িয়েছেন, এর চেয়ে বড় বিপদ আপনাদের দিকে আসতেছে নির্দ্বিধায়। কারণ এই দেশের জনগণ যেখানে ভালো না, সেখানে পলিটিশিয়ানরা ভালো হবে কি করে? সোশ্যাল মিডিয়াগুলো ঘাটলে হতাশ হয়ে যায় যে 16 বছরে এত ডান্ডা খাবার পরও রাজনৈতিক দল বা কর্মী বা তাদের অনুগতরা ঠান্ডা হলো না, বাকি জীবনে আর কি করে হবে? আল্লাহ শেখ হাসিনাকে বাঙালি জাতিকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, যে শেখ হাসিনাকে দেখে বাঙালি জাতি অ্যাটলিস্ট হেদায়েতের পথে আসবে। কিন্তু এই জাতি আরো খারাপ দিকে চলে গেছে। তার মানে এই জাতির আর মুক্তির কোনো পথ নেই, কখনোই সম্ভব না। এটা আমি আর কোনো দ্বিতীয় কথা বলবো না, এই জাতি শেষ। আসেন দ্বিতীয় কথা। সারাদিনের অনেক রকম গুজব আজকে ছড়িয়েছে। গুজব না সত্য, না গুজব বলছি, না মিথ্যা বলছি, না সত্য বলছি। প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক কেন? কোন প্রোটোকলে, কোন সিস্টেমে এই বৈঠক হতে পারে? পাশাপাশি অন্তর্বর্তীকালীন বলবো না, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসের সাথে বড় বড় দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু প্রশ্ন হলো, আগে যে দলগুলো একসাথে বৈঠক করে চা খেয়ে হেসে হেসে বেরিয়েছে, এবার ইউনূসের সাথে সবগুলো দল ভিন্ন ভিন্ন বৈঠক করলো, সবার মুখ কালো কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় কি হচ্ছে? গত এক সপ্তাহে ধারাবাহিক বাংলাদেশে একটার পর একটা বড় রকম অরাজকতা সৃষ্টি হয়েছে, বাংলাদেশকে অশান্ত করছে। কখন, কেন, কারা? চলুন একটু আলোচনাগুলো তুলে ধরি। আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার কাছে বড় অঙ্কের টাকা পৌঁছে দিয়েছে আওয়ামী ব্যবসায়ীরা। এস আলম, যে এস আলমকে বাংলাদেশে এখন পাহারা দিচ্ছে বিএনপি, ক্লিয়ার। কোন একবার আমরা বিএনপির হাই কমান্ডের নেতাদের সাথে লন্ডনে বসে কথা বলছিলাম, বেশ কয়েক বছর আগে। তো আমি তো আসলে বিএনপির নেতা না, কিছু না, বা আমি পছন্দ করি, আমি আবারও বলি, আমি কিন্তু কোনো রাজনীতির কর্মী না, পেছনে থাকা কোনো পরামর্শক হিসেবে কাজ করি। আমি নিজেকে সাংবাদিক পরিচয় দেই। কারণ দলের কর্মী বা নেতা হওয়া মানে মিথ্যা কথা বলা, লুটতারাজ করা, জাতি দেশের কথা না ভেবে নিজের কথা ভাবা, নিজের পকেটের কথা ভাবা। তো আমি হারাম ইনকামে যাব না বলে রাজনীতির সাথে আমার স্বপ্ন এইভাবে মিশাই নাই যে আমি এই পদে যাব, এমপি হব, মন্ত্রী হব, এগুলো আমার কোনো স্বপ্ন নাই। তাই আপনাদেরকে আমি সবসময় সত্যটা বলতে পারি। আর যদি আমার রাজনীতির খায়েশ থাকতো, আমি কিন্তু সত্যটা বলতে পারতাম না। দেখেন, যত বড় জ্ঞানী লোকই হোক সত্যটা বলে না, কারণ তাদের রাজনীতির খায়েশ আছে, বড় পদ লাগবে, এমপি মন্ত্রী হবে। তাই ক্লিয়ার। আসেন মূল কথায় আসে। আমি বিএনপির সিনিয়র নেতাদেরকে বললাম, আপনারা যে আশ্বাস দিচ্ছেন জনগণকে যে হাসিনার পতন হলে বা হাসিনা বিদায় নিলে আমরা দেশকে একটা স্বনির্ভর বাংলা করবেন, এটা করবেন, সেটা করবেন, একটাও করতে পারবেন না। তো বললো, কেন, তোমার এটা কেন মনে হলো? আমি বললাম, হাসিনা বিদায় নেওয়ার পর আপনারা সব ভুলে যাবেন, আপনারা শুধু একটা জিনিসই মনে রাখবেন, এখন আমরা ক্ষমতায় আছি এবং আপনারা হাসিনা হয়ে উঠবেন। বিএনপির স্থায়ী কমিটির বা বড় বড় নেতারা একটু অসন্তুষ্ট হলেন। আমি বললাম যে একটু ব্যাখ্যা দিয়ে বলবো। মনে রাখবেন, 16 বছরে গুম, খুন, ক্রস ফায়ার,
পিলখানা, হেফাজত, যত হত্যাকাণ্ড হাসিনা দ্বারা হয়েছে আপনারা বিচারের দিকে হাঁটবেন না, এগুলো ভুলে যাবেন। কারণ আপনাদের নজর থাকবে 16 বছর খেতে পারিনি, এবার আমাদের পেট ভরে। দ্বিতীয় স্টেজে বললাম যে আপনারা কেন ভুলে যাবেন সেটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। এবং আজকের আওয়ামী লীগের লোকগুলো তাদের উপর আপনারা তাদেরকে আপনারা আপনাদের পকেটে পুরে ফেলবেন। কারণ আওয়ামী লীগ যে অর্থ লুট করে তেল তেল হয়ে গেছে, তেলগুলো এখন আপনারা আপনাদের পিঠে মানবেন। দেখেন ঘটনা কি সত্য না মিথ্যা? আমার দল নিয়ে আমি সমালোচনা করছি, আমি অন্য দলে যাবো না, নিজের দলটাকে নিয়ে করি। আমি দেখেন কি হচ্ছে আসলে। সারা বাংলাদেশে আওয়ামী লীগ কাদের ছত্র ছায়া আছে? এটা কি বিএনপি হাইকমান্ড জানে না? জানে। আছে কাদের ধরেন প্রতিটা ডিস্ট্রিক্টে আওয়ামী লীগের নেতারা যে 16 বছর লুটপাট করেছে, এখন এদেরকে পিটিয়ে জেলে দিলে বা দেশ থেকে তাড়ালে লাভ হবে? কিন্তু তাদেরকে নিজের গ্রিপে রেখে তাদের ব্যবসা বাণিজ্য অর্থ করি লুটে নেওয়াই তো রাজনীতি। রাজনীতি কেন করেন? অর্থের জন্য। কেউ দেশ মানুষের ভাগ্যের জন্য রাজনীতি করে? তাহলে 54 বছরে দেশের ভাগ্য এখানে পড়ে থাকে বলেন? শেখ হাসিনা 16 বছর রাজনীতিকে দেশের মানুষের জন্য করেছেন নাকি নিজের পরিবার আর দলের জন্য করেছেন? আগামীতে যারা আসবেন সেম রাজনীতি করবেন। তো আওয়ামী লীগকে কারা নিয়ন্ত্রণ করছেন, কারা পালছেন, তাদের ব্যবসা বাণিজ্যগুলোতে কারা বসছেন? এস আলম কাদের দখলে আছে? আওয়ামী লীগের সবচেয়ে বেশি লুটপাটকারী, দেশকে লুটপাটকারী, ব্যাংকে লুটপাট করেছে যেই ব্যক্তি, যিনি ইন্ডিয়াতে গিয়ে দিল্লিতে গিয়ে হাসিনাকে 4,500 কোটি টাকা দিয়ে এসছেন দেশকে ধ্বংস করার জন্য, সেই এস আলমের বাংলাদেশের সকল ব্যবসা বাণিজ্য কারা দেখছে? সব বিএনপি নেতা। কারণ এস আলমের সাথে বিএনপির অনেকের পারিবারিক হাই কমান্ড, অনেক গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ব্যক্তির পারিবারিক রিলেশন আছে। আমি তাদের নাম ঠিকানা বলতে চাচ্ছি না, আপনারা খোঁজ নিলে জানবেন। আমি যে লন্ডনে 2 বছর আগে যে কথাটি বলেছিলাম, 2 বছর কি 3 বছর আগে, আজকে সেটা সত্য হচ্ছে। আসেন, চট্টগ্রামে ছাত্রদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করেছে, তাদের যে নেতৃত্ব দিয়েছে, সেই ব্যক্তিটা কে ছিল? ইতিমধ্যে আপনারা দেখেছেন। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কেন সেটাও জেনেছেন। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয়টা কি জানেন? আতঙ্কের বিষয়টা হলো এই আন্দোলনটার নেপথ্যে কাজ করেছে যারা, তারা হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা, যারা দা চাপাতি বড় অস্ত্র নিয়ে বেরিয়ে এসছে। তারা এই সরকারকে টালমাটাল করার জন্য, এই সরকারকে অস্থিতিশীল করে ফেলে দেওয়ার জন্য আজকে প্ল্যানিং করে সারা বাংলাদেশের বহু জায়গায় ঘটনা ঘটিয়েছে। ময়মনসিংহে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা। 2 নম্বর, রাজশাহীতে হঠাৎ করে একটি দল, তাদের ছাত্র সংগঠন, তারা প্রশাসনিক ভবন বন্ধ করে তালা দিয়ে দিয়েছে, কাউকে মনোনয়নপত্র কিনতে বা জমা দিতে দিচ্ছে না। তারপর সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে, আন্দোলন করে। তখন সেই দলটি বহিরাগতদের, দলটির নাম বলি ছাত্রদল, আমার ছাত্রদল, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে ঢোকে। খেয়াল করেন। তারপর চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের পাশের যে গ্রামটি, সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, যিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে, দেখেন, তিনি উস্কে দিচ্ছেন আন্দোলনকারীদের, মানে গ্রামবাসীদের। আর এই গ্রামবাসীর মধ্যে ঢুকেছে কারা? আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসররা, সন্ত্রাসীরা। কাল রাত থেকে ছাত্রদেরকে প্রকাশ্যে মারধর, কোপাকুপি শুরু। আজকে বিকেল পর্যন্ত টানা চলেছে শিক্ষার্থীদের উপর হামলা। যে ফুটেজগুলো আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, কি দেখলাম? একটা ছাত্রকে বিলের মধ্যে একা পেয়ে, অর্থাৎ ক্ষেতের মধ্যে চারদিক থেকে বড় বড় দা দিয়ে প্রকাশ্যে কোপাচ্ছে। একটা ছেলেকে লম্বা টাইম পিটিয়ে বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দিচ্ছে। মানে এই দৃশ্যগুলো কল্পনা করেন, কোন গ্রামবাসী এই কাজ করতে পারে? কোন গ্রামবাসী তো সন্ত্রাসী হয় না। এই আক্রমণগুলো দেখে আপনারা বুঝতে পারছেন পল্টনের লগি বৈঠার ইতিহাস মনে আছে আপনাদের? আওয়ামী লীগের মার, পুলিশের মার, র্যাবের মার, সেনাবাহিনীর মার, বিএনপির মার, শিবিরের মার, এগুলো তো আমরা মোটামুটি সাংবাদিকরা বুঝি কে কোন ধরনের মারগুলো দিতে পারে। পল্টনে একটা ছেলেকে সাপের মতো পিটিয়ে মেরেছিল, মনে আছে? সে দৃশ্য আপনারা ভুলে যাননি, হয়তো অনেকেই মনে রাখছে। আজকের মারের ধরনগুলো দেখেছেন? গ্রামবাসী ছাত্রদেরকে মারবে, চড় থাপ্পড়, ধাক্কা, এতো।
কারণ তাদের পাশে একটা বিশ্ববিদ্যালয়, এরা ভালোবাসা দিয়ে আঁকলে রাখবে, এদেরই তো সন্তান এরা, তাই না? এরা এত বড় বড় বগিদা, চাপাতি, রড এগুলো নিয়ে বেরিয়ে এসে প্রকাশ্যে ছাত্রদের কোপাচ্ছে। যে বাবা মার কলিজার ধন কত দূর থেকে, কুড়িগ্রাম থেকে চট্টগ্রামে পড়তে গেছে, রংপুর থেকে গেছে, কুষ্টিয়া থেকে গেছে, ভোলা থেকে গেছে, নোয়াখালী, ফেনী, এই দূর থেকে চট্টগ্রামে পড়তে গেছে না? তো যারা গ্রামবাসী তাদের তো সন্তান আছে, তারা কি এভাবে কাউকে মারে আপনাদের মনে হয়? বলেন। কিন্তু দেখেন কিভাবে ন্যাক্কারজনক ভাবে কুপায় কুপায় তাদেরকে আহত করছে। আইসিইউতে এখনো আছে কয়েকজন। বিশ্ববিদ্যালয়ের দুটো অ্যাম্বুলেন্স দিয়ে তাদের নেওয়া সম্ভব হয়নি, বাস ভর্তি করে নিতে হয়েছে 200-র অধিক ছাত্র হাসপাতালে। আর তাদেরকে উস্কে দিচ্ছে বিএনপি নির্বাহী কমিটির নেতা, তাকে বিএনপি বহিষ্কার করছে। কেন তাকে বিএনপি নেতারা তুলে থানায় দিচ্ছেন না কেন? তার বিচার করছেন না কেন? এই বহিষ্কারে কিছু যায় আসে? পুরো দেশটাকে এইভাবে ধ্বংস করতেছেন আপনারা। কি বুঝাচ্ছেন দেশের মানুষকে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কেন বহিরাগত নিয়ে প্রবেশ করবে? খুব আফসোস লাগে। এই দলটার জন্য এত ত্যাগ করলাম। এই দলটার পক্ষে ফেসবুকে একটা কথা লিখলে কি পরিমাণ গালিগালাজ আসে, আল্লাহু আকবার। আমার ভিডিও দেখবেন নিচে কোনো গালি আসে না, খুব কম। 1000 কমেন্টের মধ্যে আমি 2টা গালি পাই না আমার ভিডিওর নিচে। কিন্তু যখনই আমি বিএনপি বা ছাত্রদলের পক্ষে আমার ফেসবুকে একটা পোস্ট করি, আমাকে গালি দিয়ে মানুষ ছাপা করে ফেলায়। এত ঘৃণা জমা হয়েছে। এখন আর আওয়ামী লীগ গালি দেয় না, সব এখন বিএনপির গালি দেয়। কারণ শুধু বহিষ্কার করে কি লাভ হচ্ছে বিএনপির বলেন? ময়মনসিংহ ইউনিভার্সিটিতে বহিরাগতরা প্রবেশ করে ছাত্রদের উপর হামলা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় তো দেখেছেন, সব কম বেশি দেখছেন। আজকে সিরিজ সারা দেশকে উত্তপ্ত করছে কারা বলেন? মঞ্চ 71, তার আগে বুয়েটের শিক্ষার্থী, তারপর নুরু, আজকে সারা দেশ কি হয়ে গেল আসেন। প্রফেসর ইউনূসের সাথে জামাতের যে বৈঠকটি হয়েছে, আমি মনে করি এই বৈঠকটির একেবারেই কোনো মূল্য ছিল না, আমার অ্যাজাম্পশন। কারণ প্রফেসর ইউনূস এই মুহূর্তে খেলার পুতুল। আমি যেটা ধরে নিচ্ছি, এটা আমার তথ্যের আলোকে নয়, আমার অ্যাজাম্পশন বা আমি একটা ধারণা করে বলছি, প্রফেসর ইউনূস তার গদিতে আর নেই, এটা আমার মনে হচ্ছে সাময়িক সময়ের জন্য। এবং আমার কেন যেন মনে হচ্ছে ওয়াকারুজ্জামান দ্বিতীয় ইন্টারিম বা অন্তর্বর্তী সরকার খুঁজছেন এই মুহূর্তে। তিনি জরুরি অবস্থা দিয়ে বা ক্ষমতা দখল করার অনুমতি পাচ্ছেন না, কারণ সেনাবাহিনীর মধ্যে একটা বড় গ্রুপ ওয়াকারুজ্জামানকে ক্ষমতা দখলের অনুমতি দিচ্ছে না। এটা আমি ধারণা, যদি ভুল হয় হতে পারে, জাস্ট ধারণা করছি, যেহেতু আমার কাছে তথ্য নেই। দ্বিতীয়ত, আমেরিকার রাষ্ট্রদূত প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন আগে, আজকে ওয়াকারুজ্জামান বৈঠক করছেন প্রধান বিচারপতির সাথে। আমার ধারণা প্রফেসর ইউনূস বিদায় নিলে কে হবেন অন্তর্বর্তীকালীন প্রধান বা ইন্টারিম প্রধান, এটা ঠিক করার জন্য প্রধান বিচারপতির কাছে গেছেন ওয়াকারুজ্জামান। হয়তো তিনি তাকে প্রস্তাবও করবেন যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন, আর মইনুর মতো পেছনে সেনাবাহিনী কন্ট্রোল করবে সবকিছু। তার মানে রাজনীতি আবারও অন্ধকারে চলে যাচ্ছে। আমি মনে করি এটা ঠিক। সেনাবাহিনী ক্ষমতা নিক, আগামী 40 বছরের জন্য ক্ষমতা নির্বাচন না হয়। আমার মনের কথা বলতেছি, পাকিস্তানের মতো যেন হয়ে যায় বাংলাদেশ। এই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন, অসভ্যতা, ভণ্ডামি, জাতির সাথে প্রতারণা চিরতরে বন্ধ হয়ে যায়। 16টা বছর যারা এত মানুষের কান্না দেখে, এত গুম, ক্রস ফায়ার, প্রতিদিন প্রতিটি পরিবারের কান্না শুনতে শুনতে আমরা টায়ার্ড। তারপরও যে রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য তৈরি হয় না, তাদের মধ্যে কোনো চিন্তা তৈরি হয় না, তাদের নেতা কর্মীদের লুটপাট বন্ধ হয় না, দখলদারিত্ব বন্ধ হয় না, সন্ত্রাসী আচরণ বন্ধ হয় না, এই দেশ তাদেরকে ক্ষমতায় বসিয়ে কি করবে বলেন? আফসোস, আমি খুবই আফসোসের সাথে বলছি যে বিএনপি জামাত 15-20টা বছর একসঙ্গে থেকে আজকে তারা এক প্ল্যাটফর্মে আসতে পারছে না, এক মতে আসতে পারছে না। আমি বিএনপিকে উদ্দেশ্য করে বলছি না এই কথাগুলো, আমি কিন্তু নাম ধরে বলছি না, আমি বলছি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে এই কথাগুলো। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জামাতের নেতা বেরিয়ে আসলেন, তিনি যে ফিলিস্তিন লম্বা বক্তব্য দিলেন, একটাও মূল্যবান কথা বলেননি, কারণ এই কথাগুলো তিনি আগেই বলেছেন। আমার মনে হচ্ছে তিনি ইউনূসের কাছে গিয়ে তারা হতাশ হয়ে এসছেন। ইউনূস বলেছেন যে আমার হাত পা সব বাধা, কিচ্ছু করার নাই, যদি পারেন রাস্তায় মারামারি, সন্ত্রাসী
মিছিল মিটিং জ্বালাপোড়া করে আন্দোলন বাস্তবায়ন করেন, এখন আমি চলে যাওয়ার অপেক্ষা আছে, এটা হচ্ছে আমার ধারণা। কারণ জামাত বলছে আমরা এটা বলছি ওইটা বলছি, আপনি ওয়াদা দিয়েছিলেন 3টা, কি আপনি সংস্কার করবেন, বিচার করবেন, তারপরে ফ্রি ফেয়ার ইলেকশন করবেন, আপনি সব আরেক সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসছেন কেন? আমার প্রশ্নটা সেখানে। বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি তাদের আমলে করবেন কেন? এই সরকার করলে সমস্যা কোথায়? 2, বিচার, কিছু বিচার এই আমলে হলে সমস্যা কোথায়? সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করলে বিএনপির সমস্যা কোথায়? এই প্রশ্নগুলো আমি করি বিএনপিকে। আপনারা আপনাদের আমলে করতে চান আপনাদের মন মতো করে, ঠিক মানে হাসিনার মতো যেভাবে সারা জীবন ক্ষমতা থাকা যায় সেভাবেই তো আবার সংস্কারগুলো করবে। তাই তো জনগণ এখন বলতেছে এই সরকার করুক, বিএনপি না, কোন সরকারের আন্ডারে এগুলো হয় না। ঠিক এই দাবিগুলো বিএনপি আওয়ামী লীগের আমলে করেছিল, আজকে নিজে বিএনপি ভুলে গেছে তারা কি কি দাবি করেছে। দেখেন 1/11 এর আগে আওয়ামী লীগ বলছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে একজন নিরপেক্ষ ব্যক্তি। বিএনপি কি করলো? নিরপেক্ষ ব্যক্তিকে না বসিয়ে একজন জুনিয়র ব্যক্তিকে সিনিয়র করে প্রধান বিচারপতি বানানোর জন্য তাকে সিনিয়র করে তারা প্রধান বিচারপতি বানালো, তাকে আবার কি বলবো প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল। ওই ব্যক্তি ভদ্রলোক, ওই ব্যক্তি আর হয়নি। সবাই তো দলবাজ না, বদমাশ হয় না, প্রধান বিচারপতির হয়নি। আমরা কি দেখলাম? যাকে বানালেন আমাদের ইয়াজউদ্দিন, তাকেও আওয়ামী লীগ চায়নি। ছোট ছোট বিষয়গুলো আওয়ামী লীগের ইস্যুগুলোকে বিএনপি এমন মানে গোয়ার্তমি করলো, শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই সুযোগটা কাজে লাগে। এরপরে বিএনপি কোনো দাবি মানলেও আর খুশি হয় না, শেষ পর্যন্ত 1/11 এসে বিএনপির কোমর ভেঙে দিয়ে গেল। এবার কি করছে বিএনপি? পিআর মানি না কেন? আপনি তো বড় দল, পিআর মানতে সমস্যাটা কোথায় আপনার? পৃথিবীর 90-95টা দেশে পিআর চলে, আর আমাদের যে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি এটা চলে 30-35টা বা 25টা দেশে। অধিক সংখ্যা যে দেশে চলে, আপনি সেটা মানতে সমস্যা কোথায়? আচ্ছা মানবেন না, সংস্কার এই সরকার করলে আপনার সমস্যা কি বলেন? আপনার প্রতি মানুষের আস্থা নাই দেখে তো মানুষ বলতেছে এই সরকার করুক। আপনার প্রতি আস্থা থাকবে কি করে বলেন? 5 তারিখের পর কি করছেন দেশে? আপনারা কি করছেন আমাকে বলেন। আমি তো আপনার দলেরই একজন মানে শুভাকাঙ্ক্ষী। আমি কেন হতাশ হয়ে গেছি? আমার কাছে এই যে প্রশ্নগুলো যে করছি, আমি কেন এই প্রশ্নগুলো করছি? এগুলো তো করবো অন্য দলের লোক। আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হয়ে বিএনপির জন্য 15-16টা বছর আমি সাফার করে পালাতক হয়ে ফেরারি জীবন কাটিয়ে দেশ ছেড়ে আমি কেন বিএনপিকে এই প্রশ্নগুলো করছি বলেন? একটু চিন্তা করেন। কারণ আমি চাই দেশে শান্তি আসুক। আমি দেখতে পাচ্ছি দেশে শান্তি আসছে না, আমি দেখতে পাচ্ছি দেশে আরো ভয়াবহ কিছু ঘটছে। আমি দেখতে পাচ্ছি যেটা বিএনপি দেখতে পাচ্ছে না বা বিএনপির হ্যাভিয়েটও দেখতে পাচ্ছে না। আমার মনে হচ্ছে বিএনপির কমিউনিস্ট গ্রুপরা তারেক রহমানকে ব্ল্যাকমেইল করে বিএনপিকে রাজনীতির বাইরে রাখবে, ক্ষমতার বাইরে রাখবে, দেশে আরেকটা কালো অধ্যায় শুরু করবে। একটা ছোট্ট প্রশ্ন করি, তারেক রহমান বা বেগম খালেদা জিয়া লাস্ট 16 বছরে যে কমিটি করেছেন সেই কমিটির কতটুকু পরিবর্তন হয়েছে বলেন তো? মহাসচিব বা যে পদে। কিন্তু এই 16 বছরে বিএনপির এই কমিটি একটা সাকসেস দিতে পেরেছে বিএনপিকে? আওয়ামী লীগকে একদিন টাফ টাইম দিতে পেরেছে বা আওয়ামী লীগের পতনের দ্বার প্রান্তে নিতে পেরেছে? কিন্তু এই কমিটি ভেঙেছে বিএনপি। বিএনপির এই কমিটি এতগুলো ব্যর্থতার পরও, 16টা বছর এতগুলি ব্যর্থতার পরও এই কমিটি এখনো বহাল আছে, ভাঙিনি। পৃথিবীর যে কোনো দেশ, ধরেন ইমরান খান পিটিআইতে 3-4 মাস পর যে কমিটি ব্যর্থ কমিটি ভেঙে ফেলতেছে, যে কমিটির কোনো প্রশ্ন উঠতেছে ভেঙে ফেলতেছে। ইমরান খানের কথা ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে না, কমিটি ভেঙে দিচ্ছে। 85% জনগণের দল পিটিআই, ইমরান খান এক নির্দেশে পার্লামেন্ট থেকে তাদের সদস্যরা পদত্যাগ করেছে। একদম ষষ্ঠ সারির নেতাদেরকে এমপি বানিয়ে দিয়েছে ইমরান খান, প্রথম সারির নেতাদেরকে সব আউট করে দিচ্ছে। ইমরান খান তো আসলে অক্সফোর্ডে পড়েছেন, তার রাজনীতির জ্ঞানটা আছে। বিএনপির মধ্যে বহিষ্কার 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 কিন্তু থামছে? বলেন, যারা দুর্বৃত্তায়ন করছে, অপরাধ করছে, থামছে? থামে না। বিএনপির মধ্যে যে নতুন গ্রুপটা আসছে, হুমায়ুন কবির, মাহাদি আমিন বা এই যে কি বলে আমরা মুশফিক ফজল আনসারি, এরা কিন্তু খুবই ব্রিলিয়েন্ট একটা গ্রুপ। এদের সাথে আমি কাজ করার সুযোগ হয়েছে, আমি দেখেছি। এদেরকে টাইমলাইনে নিয়ে আসেন, বৃদ্ধদের উপদেষ্টা করে আস্তে করে সাইডলাইনে বসায় রাখেন। কারণ নতুন পৃথিবীতে
তরুণদের চোখের গতি অনেক স্পিডে চলে, তরুণরা মানুষের পালস বোঝে, বৃদ্ধরা বোঝে না, তারা তো ফেসবুককে ঠিক মতো চালাতে পারে না, কমেন্ট করবে কি। আসেন তারপরের স্টেজে আসে, জামাতের বক্তব্যগুলোতে বুঝলাম সরকারের সাথে জামাতের কোনো সফল আলোচনা হয়নি, তাই জামাতের চেহারা প্রকাশ। এনসিপি বুঝতে পেরেছে তারা প্রথমে যে কিংস পার্টি বা যে পাওয়ারফুল অবস্থায় ছিল এখন তাদের কোনো বেইল নেই। ছাত্র উপদেষ্টা দুজন এখন সরকারের গুরুত্বহীন উপদেষ্টা, তাদের কোনো বেইল নাই, আর তার জন্য তারা নিজেরাই এই অবস্থা তৈরি করেছে। কারণ তিনজনকে লোভ দেওয়ার পর, মানে তিনজন যখন উপদেষ্টা হয়ে গেছে তারা ভুলে গেছে যে বাকি উপদেষ্টা কারা হচ্ছে, তাদের ব্যাপারে কি কি করা উচিত। একটা বিপ্লবী চেতনার লোক উপদেষ্টা নাই, সব মার্কিন দালালগুলো বসে আছে। আমেরিকা বাংলাদেশে তার প্রেসক্রিপশন এখন বাস্তবায়ন করবে। লিখে রাখেন, যদি ইউনূস ক্ষমতা ছাড়েন, প্রধান বিচারপতি যদি এই অবস্থায় দায়িত্ব না নেন, তাহলে কে আসবে প্রশ্ন। সূত্রগুলো বলছে, কিছু কিছু সূত্র আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রধান তার নামটা আসছে, কিন্তু সেনাবাহিনীর আমাদের যিনি মূল মুরব্বী তিনি আবার তাকে পছন্দ করেন না। এখন কি করবেন বলেন? খলিল ভাইকে ওয়াকারুজ্জামান পছন্দ করেন না, এটা ধারণা করছি, মানে আমার বক্তব্য না, কিছু সূত্র বলছে। প্রধান বিচারপতি যদি দায়িত্ব না নেন কি হবে? প্রধান বিচারপতি যদি দায়িত্ব নেন, সংবিধান বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কারণ এই 72-এর বা যে সংবিধান এটা তো বিএনপি পরিবর্তন করেনি, করতে দেয়নি। খুব স্পষ্ট করে একটা কথা বলি, ভারত বিএনপিকে বলেছে 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না, এটা আমরা তৈরি করে দিয়েছি, এটা পরিবর্তন করলে আমাদের সাথে বাংলাদেশের ছেদ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, বা বিএনপির সাথে সারা জীবনের জন্য আড়ি হয়ে যাবে। ফখরুল ইসলাম 72-এর সংবিধান পরিবর্তন করতে দেবেন না, অথচ খালেদা জিয়া জনগণের মঞ্চে দাঁড়িয়ে ওয়াদা দিয়েছিলেন এই সংবিধান তিনি ছুঁড়ে ফেলবেন, নতুন সংবিধান তৈরি করবেন। তার মানে আমাদের রাজনীতির মঞ্চে নেতারা যা বলবেন সত্য বলবেন না, এগুলো প্রতারণা করবেন আমাদের সাথে। তাই কি নাকি খালেদা জিয়ার বয়স হয়েছে দেখে এখন বিএনপি ভিন্ন গতিতে চলছে? এই 72-এর সংবিধান ভারতের চয়েস, এটা পরিবর্তন করতে দেবে না, লিখে রাখেন, এটা ভারত বিএনপিকে বলেছে, তথ্যের আলোকে বললাম। আসেন 2 নম্বর, সংস্কার বিএনপি করতে দেবে না, এবং বিএনপি এই মুহূর্তে জানে আমেরিকা এবং বিএনপিকে চায়, কিন্তু বিএনপি এটা জানে না এই চাওয়ার মধ্য দিয়েই দেশের তৃতীয় কিছু ঘটবে। আজকে তার একটা ছোট্ট টেস্ট কেস দেখেছেন, যখন চিটাগং বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর রাত থেকে দিনভর বিকেল পর্যন্ত হামলা হচ্ছে, 2 শতাধিক ছাত্র গুরুতর আহত হয়েছে, প্রশাসন আসেনি, পুলিশ আসেনি, সেনাবাহিনী আসেনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেঁদে কেঁদে গণমাধ্যমে হাউমাউ করে কেঁদে বলেছেন, বারবার ফোন করেছি, প্রশাসন আসেনি। কি বুঝলেন আপনারা? সেনাবাহিনী আসেনি, পুলিশ আসেনি, কেউ আসেনি, কিছু বুঝতে পেরেছেন? রাষ্ট্র চলছে না। এই রাষ্ট্রের মধ্যে কয়েকটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে, ইউনূস সাহেবের নির্দেশ মানা হচ্ছে না। প্রশাসনিক কিছু কর্মকর্তারা ধরে নিয়েছেন ওই দলটি আগামীতে ক্ষমতায় আসবে, তাই তারা ওই দলটির নির্দেশ মানছেন, ইউনূসের নির্দেশ মানছেন না। আর ইউনূস সাহেব এই ভুলটি করেছেন শুরুতেই। কথা আছে, কাঁচা না নোয়াইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। ছাত্ররা লোভে পড়ে তদবির বাণিজ্যে এটা সেটা করতে গিয়ে ভুলে গেছেন ফকিন্নির পোলারা। এখন আমরা নিজের বলতে হয়, সবাইকে বলছি না, কিছু ফকিন্নির পোলারা, আমি যেহেতু ফকিন্নি, আমিও কিন্তু ফকিন্নির পোলা, সেজন্য তাদেরকে বলছি, আমি জমিদার না। তারা পকেটের দিকে তাকাতে গিয়ে রাষ্ট্রের সমস্যার কথা ভুলে গেছে। আজকে এসে তারা বুঝতে পারছে জল অনেক দূর গড়িয়ে গেছে, বাংলাদেশ একটা বড় বিপদের দিকে হাঁটছে। যে কোনো সময় শুনবেন অনেক কিছু ঘটে গেছে, যে কোনো সময় শুনবেন হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছে। আজকে ঢাকাতে ছাত্রলীগের মিছিল হয়েছে, ময়মনসিংহটা বললাম, রাজশাহীটা বললাম, চিটাগাংটা বললাম, আরো বহু জায়গায়। এটা হলো আজকের সিনারি। কালকের দিনে কি হবে, পরশু দিনে কি হবে? যখন নুরুকে প্রকাশ্যে মারতে পারে পুলিশ, সেনাবাহিনী, তাহলে কালকে বিএনপি জামাতকে মারতে কি সময় লাগবে? আরেকটা কথা বলি, সেনাবাহিনী শুধু একটা তথ্যের অপেক্ষায় আছে, বা দিল্লি একটা তথ্যের আলোকে আছে,
যে নেক্সট বড় আক্রমণ আসলে বিএনপি জামাত কি এক টেবিলে নামবে? জামাতের কেউ কেউ এমনও বলেছেন যে আমরা যে দলটার সাথে 20টা বছর লড়াই করেছি তাদের আজকের আচরণ বলে দিচ্ছে যে আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে হবে। ভিন্ন কিছু কি? আওয়ামী লীগকে ডেকে আনবেন, সেনাবাহিনীকে ক্ষমতায় বসাবেন, নাকি অন্য কিছু? আই ডোন্ট নো। কিন্তু একটা জিনিস বলি, দিল্লি শেখ হাসিনা যেটা চেয়েছে সেটাই হয়ে গেছে বাংলাদেশে। সবাইকে বিভাজিত করতে পেরেছে। আর এই বিভাজনের প্রথম দায়ী হলো বিএনপির মধ্যে কমিউনিস্ট নেতাগুলি, বাম নেতাগুলি। তবে এটুকু বুঝি, ঘুম তখনই ভাঙবে তারেক রহমানের যখন তিনি দেখবেন যে তিনি সম্ভাবনাকে হারিয়ে ফেলেছেন। আমি জানি না, কারণ যে কথাটি শুরুতেই বলছি, এই নেতারা 16 বছরে কোনো সাকসেস দিতে পারেনি বিএনপিকে। এদেরকে পরিবর্তন করে তরুণদের টেনে আনা এখন খুব জরুরি, কিন্তু সেটাও করছে না। আমেরিকা আসলে কাকে চাইছে এই মুহূর্তে? আমেরিকা কি চাইছে? আমেরিকা 1/11 ঘটিয়েছিল, মনে রাখবেন। যদি আমি বলি আমেরিকা বিএনপিকে হোপ দিয়ে রাজনীতিকে গরম করছে, জামাত, এনসিপি বা আদার্স দল কোনোদিন এই পরিস্থিতিতে নির্বাচন যাবে না, লিখে রাখেন। আমাদের তো সব দলের সাথে কথা হয়, তারা পিয়ার ছাড়া বা ফ্রি যেটা বলে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া, সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না। 31টা দলের মধ্যে 25টা দল একমত হয়েছে, আর বিএনপি বাকি দলগুলোর মধ্যে আছে। অর্থাৎ 6টি দলের মধ্যে বিএনপি, জামাত, ইসলামী দলগুলো আছে 25টি দলে, 31টি দলের মধ্যে। খেলা এবার জমে উঠবে। জামাত নির্বাচন বয়কট করবে এবং ওই যে বললাম, দিল্লি আমেরিকা নতুন খেলা খেলছে। শেষ পর্যন্ত দেশে অন্য কিছু ঘটবে। মার্শাল ল আসতে পারে, 1/11 আসতে পারে, শেখ হাসিনা ঢুকে পড়তে পারে। কারণ বিএনপি ডাকে আর কেউ রাস্তায় নামবে না, না ছাত্র না জামাত। জামাত চাইলে আওয়ামী লীগের সাথে আঘাত করে নেবে যে তোমরা আসো, কিন্তু আমাদের মারবা না, বিচার করবা না, যা হয়েছে হয়েছে। তখন কি করবেন? জামাত তো ক্ষমতায় আসবে না। আবারও বলছি, জামাত ক্ষমতা আসার দল না, ক্ষমতা আসবে আওয়ামী লীগ অথবা বিএনপি। কিন্তু জাতীয় পার্টিকে যারা নিষিদ্ধ করছে না, তারা কি বুঝতে পারছেন গত 5 তারিখের পর আজকে পর্যন্ত বিএনপি ভোট বাড়েনি, শুধু কমেছে? যদি কমে থাকে, জাতীয় পার্টি যদি 300 আসনে নির্বাচন দেয়, এই 300 আসনে তো জাতীয় পার্টির প্রার্থী থাকবে না। ধরেন 50টা আসনে জাতীয় পার্টি, 25টা আসনে থাকবে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে যারা বিরোধী দলে দেখতে চান, বিএনপির মতো দল, তারা কি বুঝতে পারছেন যে বিরোধী দল না হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় তো বসে যেতে পারে? কারণ পুলিশ, সেনাবাহিনী তাদের সেট আপটাই রয়েছে, প্রশাসন তাদেরটাই রয়ে গেছে। নির্বাচনের দিন ভিন্ন কিছু যদি ঘটে যায় বিএনপি, তখন কি করবে? কয়েকজন ব্যক্তিকে সরানো হয়েছে। সেনাবাহিনীর মূল সেট আপে আওয়ামী লীগ, সচিবালয়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সচিবরা আওয়ামী লীগ, পুলিশের মধ্যে 16 বছরে নিয়োগপ্রাপ্ত সকল কনস্টেবল, এসআই, কি বলে এএসআই, ওসি যতগুলো আছে সব আওয়ামী লীগ। হয়তো এখান থেকে ওখান থেকে এখানে করেছে। কি করবেন বলেন? আমার কাছে যে বিষয়টি মনে হচ্ছে, একটু বুঝতে হবে দ্রুত বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, আরো দল, এবি পার্টি যারা আছে, নূরের দল, সবাই বসে একটা সিদ্ধান্ত নেন। বিপ্লব হাতছাড়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর যারা মনে করছেন আগামীতে ক্ষমতা আসবে আমেরিকা, ভারত এনে দিবে, আমি বলি যদি এটা আমেরিকা বা দিল্লির আপনাদের সাথে প্রতারণা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, কি করবেন? এ দায় কাকে দিবে? আমি এটুকু বুঝতে পারছি, ইউনূস সাহেব বিদায় নিচ্ছেন শিগগিরই, নতুন কেউ সেখানে বসবেন। কারণ জামাত ইউনূসকে বলে দিয়েছে, যদি আপনি সংস্কার না করেন, পিআরে না যান, লেভেল প্লেইং তৈরি না করেন, তাহলে আপনি বিদায় নিয়ে যান, আপনার প্রতি আমাদের আস্থা নেই। এবং আগামী কিছুদিনের মধ্যে দেখবেন, কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে দেখবেন বড় কিছু ঘটবে, আগামী 48 ঘন্টার মধ্যে। এবং তারপরে দেখবেন রাজপথ উত্তপ্ত হয়ে গেছে, কারণ বিএনপি ছাড়া বাকি দলগুলো নির্বাচনে যাবে না, এটি মোটামুটি নিশ্চিত। এখন আপনারা বিপ্লবকে খুঁজে বেড়ান স্মৃতির অ্যালবামে। এতগুলো মানুষের জীবন, এতগুলো দর্শক কিছু ভিডিও দেখেছেন এবং আলোচনা দেখেছেন এবং দেখেছেন কিভাবে ছাত্রদের উপর চড়া হয়ে এই হামলাগুলো করা হচ্ছে। এলাকাবাসীর নাম দিয়ে ছাত্রলীগ এই কাজগুলো করতেছে।
খুব দুঃখের বিষয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেওয়ার পরেও ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে যেখানে ব্যবস্থা নেওয়ার কথা কেউ বলেনি সেখানে সেনাবাহিনী উৎসাহিত হয়ে নূরকে রক্তাক্ত করলো, অন্যদিকে যেখানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেখানে কোনো ব্যবস্থা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। এই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বিমুখী আচরণ। মনে হচ্ছে লোকালয়ে এখনো আওয়ামী লীগ এই দেশ শাসন করছে, মনে হচ্ছে আওয়ামী লীগের পেতাত্তারাই এই দেশ চালাচ্ছে। দর্শক, এই চট্টগ্রামে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যারা এর পিছনে জড়িত রয়েছে এলাকাবাসী হোক যেই হোক, আমি মনে করি প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে।